শনিবার সন্ধ্যা রাত 8টা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি। এটা হচ্ছে একজনের ভাষ্য। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে এবং ফিলিপ সেটা জানে। রাইট, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। ধারাবাজারটা হচ্ছে হালুয়াঘাট থেকে বেশ অনেকটা দূরে। আমরা কিন্তু বারবার বলছি সীমান্তবর্তী এলাকা। নর্মালি যদি আপনি চিন্তা করেন সীমান্তবর্তী এলাকায় বিজিবি সবচেয়ে বেশি কোন জায়গাটাতে অ্যাক্টিভ থাকে? সীমান্তের অতি নিকটবর্তী এলাকায়। সীমান্ত থেকে আমরা যত দূরে আসতে থাকি এটা পুলিশ সেই দায়িত্বগুলো পালন করতে থাকে। ধারাবাজার এলাকাটা কিন্তু হালুয়াঘাট থেকে আরও বেশ অনেকটা দূরে, অনেক দূরে, খুব সম্ভবত 4 থেকে 5 কিলোমিটার বা আরও বেশি দূরে হবে হালুয়াঘাট থেকে। সো ওই অংশটা নিশ্চয়ই পুলিশ ওটা নিয়ে কাজ করছে। আমরা কাজ করছি যাকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, ফিলিপ স্ন্যালকে নিয়ে, একে ধরাটা আমার জন্য খুব জরুরি। কারণ পুলিশের কাছেও সন্দেহভাজন সে, আমার কাছেও সন্দেহভাজন সে। যদি পাচার করে থাকে তাহলে ফিলিপ স্ন্যাল বলতে পারবে সবচেয়ে ভালো কোন ওয়েতে কীভাবে করা হয়েছে, কীভাবে যোগাযোগ হয়েছে, ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, আদৌ হয়েছে কিনা, আদৌ পাচার করেছে কিনা, এই তথ্যগুলো আমরা জানতে পারবো। এইটা আমরা হয়েছে নিশ্চিত হয়েছে এরকমভাবে, কারণ ওইখানকার যে লোকাল সোর্স যারা আছে, এই লোকাল সোর্সরা বারবার ফিলিপ স্ন্যালের দিকেই আমাদেরকে সন্দেহর ছুড়ে দিচ্ছে যে তাকে জিজ্ঞাসা করলেই আপনারা সত্য কথাগুলো জানতে পারবেন। এই জন্য এটা আসছে 1 নম্বর, মানে এটা হচ্ছে আমাদের তথ্যে। ঠিক একইভাবে পুলিশের যে তথ্যগুলো আছে সেই তথ্যটাও করছে, ইন্ডিকেট করছে ফিলিপ স্ন্যালের দিকে। এই জন্য ফিলিপ স্ন্যালের কথাটা বারবার আসছে। জি, যদি হয়ে থাকে তাহলে এই জন্যই ফিলিপ স্ন্যাল কিন্তু বেসিক্যালি শনিবার থেকেই নাই, কিন্তু তাকে ধরার কার্যক্রম চলছে। আমাদের ক্যাম্পে আছে না, না ঢাকারটা না। যেটা এখানে বলা হচ্ছে যে ধারাবাজারে আসার পরে যে মোটরসাইকেলে করে বর্ডার এলাকাতে সে ঘুরেছে বা নিয়ে গিয়েছে আশেপাশে, যে মোটরসাইকেলটা ব্যবহারের কথা বলা হচ্ছে, অর্থাৎ ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছে এই পাচারকারী সন্দেহজনক হিসেবে, সেই মোটরসাইকেলটাকে আমরা আটক করেছি। ঢাকার মোটরসাইকেল তো ওটা আলাদা বিষয়, ওইটা এটা যেটা পুলিশ আটক করেছে এটা পুলিশের হিসাবে আছে, যেটা আপনারা অলরেডি জানেন। ডিএমপিও এটা আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করছে। আর আমাদের হাতে আটক আছে একজন, যাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বেঞ্জামিন চিরানটা হচ্ছে ফিলিপের নিকটাত্মীয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ ফিলিপকে যে জায়গাটায় আমরা রাতে অপারেশন করেছিলাম, বেঞ্জামিন চিরান ওইখানে ছিল। ফিলিপের কার্যক্রম কি, সে কি করে না করে, এটা সমস্ত কিছু বেঞ্জামিন চিরান জানে। এই জন্য আমরা বেঞ্জামিন চিরান কিনেছি। তার ফিলিপের পুরো নাম হচ্ছে ফিলিপ স্ন্যাল। খুব সম্ভবত, কারণ পুলিশের কাছেও তথ্য আছে সে একজন সন্ত্রাসী। এই তথ্যটুকু পুলিশের কাছে আছে। আমরা শেষ করতে পারি। আল্লাহ হাফেজ। বিজিবি অনগ্রাউন্ডে, আমি নিজেই অনগ্রাউন্ডে ছিলাম। শনিবার বিকেল 4টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত কিন্তু আমি নিজেই নালিতাবাড়ি এলাকাতে আমি নিজে অবস্থান করছি। আমার সাথে পুলিশ এসে যোগ দিয়েছে রাত 12টার দিকে। সো আমরা এটা নিয়ে কিন্তু কাজ করছি। সো আমরা অনগ্রাউন্ডে যেটা দেখছি, আর আরেকটা হচ্ছে যে সোর্স এই একজনের কাছ থেকে শুনছে। এই জন্যই তথ্যের ফারাকটা আসলে তৈরি হচ্ছে। এই জন্যই আমরা বারবার বলছি যে কোনো কিছু কিন্তু নিশ্চিত না। পুলিশও কিন্তু একই কথা বলছে, বিজিবি একই কথা বলছে, আমরা কেউ কিন্তু নিশ্চিত না এখনো। এখন যাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বা যাদেরকে ধরলে আসলে সত্য ঘটনাটা জানা যাবে। যদি ভারতে গিয়ে থাকে বা পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার হিসেবে জানতে হবে। কারণ এই সীমান্তবর্তী এলাকাগুলো এরকম, আপনার পাচারকারীর সহায়তা ছাড়া আপনি কোনোভাবেই ওই পারে যেতে পারবেন না। তাহলে যাকে পাচারকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে সে ফিলিপ স্ন্যাল, তাকে ধরার জন্য আসলে মাঠে আমরা কাজ করছি। এটা পুলিশও কাজ করছিল ওই দিন থেকে, আমরাও কাজ করছি এবং টিল নাও এখনো কাজ করছি। এই জন্যই তথ্যের ফারাকগুলো তৈরি হয়। একজন হচ্ছে অনগ্রাউন্ডে থেকে কথা বলছে, আর আরেকজন হচ্ছে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানছেন। কারণ যে সোর্স যে তথ্য দিচ্ছে সে নিজেও কিন্তু পাচার করেনি। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন সে বলবে যে ওরকম লোককে আমাকে বলেছে। তাকে জিজ্ঞাসা করেন সে বলবে যে আমি তো করি না, আমি শুনেছি ওর কাছে, ও নিশ্চিত হয়েছি।
কেউ কিন্তু নিজে দেখি। এটাই হচ্ছে তথ্যের ফারাকের ইয়েটা, এই জন্য আমরা বলছি। জি আমরা বিভিন্ন ধরনের খবর পাচ্ছি, যেমন গতকাল রাতে কয়েকটা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম দেখলাম, যেমন আলোচনা হচ্ছে ময়মনসিংহ সীমান্ত দিয়ে তারা পালিয়েছে। জি রাত 9টা বা 9:30 থেকে কয়েকটা টেলিভিশনের প্রোগ্রামে আমরা দেখলাম যে সম্ভাব্য হামলাকারীরা তারা হামলার ঘটনার পর সিলেট নামে বের করে তারা পালিয়েছে। জি আমিও দেখেছি। এরকম একটা বিষয় আছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ঘটনার পরেই তো আপনারা মানে সতর্কবার্তা পান, জি সীমান্তটা শৃঙ্খলা করে রাইট। না যেতে পারে। তো আমার কথা হচ্ছে যে এটা জানার পরে আপনাদের যে সক্ষমতা, আসলে কি পুরো সীমান্তটা শৃঙ্খলা করা যায় কিনা আপনাদের নজরদারি পরে করা যায়। আমি আপনাকে সীমান্তবর্তী এলাকার যদি সুযোগ না থাকে, আপনারা তো সাথে হাতেই জানছেন, জি জানার পরে আপনারা যদি পুরো সীমান্ত এলাকা শৃঙ্খলা করবেন, তাহলে কি তাদের এই অঞ্চল দিয়ে বাঁচা পাওয়া বা পালিয়ে যাওয়া সম্ভব কিনা? আমরা বলবো না যে আমি 100% আমি সিলগালা করতে পারবো, ইট ইজ নট পসিবল। আমার যে জনবল, আমার যে ভূমির গঠন এবং এলাকার যে অবস্থান, এবং এটা আপনারা সবাই জানেন, এটা পুরোটা হচ্ছে পাহাড়ি এলাকা। মানে আমাদের সীমান্ত যেখানে শেষ, জিরো লাইন যেখানে শেষ, এর অপর পাশে কিন্তু পাহাড়ি এলাকা। 100% এসব এলাকাতে সিলগালা কখনই করা সম্ভব না, কিন্তু আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি। এবং এই এলাকার সব জায়গা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে না। সম্ভাব্য কিছু স্থান থাকে যেগুলো আমরা দিনের পর দিন, বছরের পর বছর কাজ করতে করতে আমরাও নিজেরাও জানি, স্থানীয় যারা বসবাস করে তারাও জানে যে সম্ভাব্য রুটগুলো কোনগুলো হতে পারে। সেগুলোকে আমরা মাথায় রেখে কিন্তু আমরা রাস্তাগুলোকে আমরা ক্লোজ করে দিই, নজরদারির আওতায় আনি। একই সাথে আমরা কিন্তু গ্রামবাসীর সাহায্য নিই, আমাদের সোর্সও নিয়োগ করে দিই। স্থানীয় জনগণের ভিতরে আমাদের সোর্স আছে, তাদেরকে নিয়োগ করা হয়, সো দ্যাট তারা যাতে কোনো তথ্য পেলে আমাদেরকে যেন জানায়। তো এই জন্য এখনও রয়ে গিয়েছে কিছুটা কনফিউশনের ভিতরে। সেই কনফিউশনটা যত তাড়াতাড়ি আমরা পারি, আমরা যদি দূর করতে পারি, তাহলে সবার ভিতরেই যে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে সেটা হয়তো বা কেটে যাবে। এখন এই জন্যই আমরা ফিলিপ সিনহালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি, এবং ফিলিপ সিনহাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম, তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি। পুলিশ বলেছে আমাদেরকে যে এটাই সেই মোটরসাইকেল যেটাতে করে ইয়াকে নিয়ে যাওয়া হয়েছে, এই আক্রমণকারীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে। সেই মোটরসাইকেলটাকে আমরা পেয়েছি ফিলিপের বাড়িতে। সেই মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পেই আছে। এবং আমি তো বললাম যে নালিতা বাড়িতে যে অপারেশনটা হয়েছে, এই অপারেশন আমি লিড করেছি। আমি নিজে অপারেশনের স্থলে ছিলাম এবং আমি লিড করেছি। আমার সাথে পুলিশ এবং বিজিবি ছিল। পুলিশের টিমের ভিতরে ঢাকা থেকে আগত টিম ছিল, হালুয়াঘাট সার্কেল এসপির নেতৃত্বে একটা টিম ছিল, এবং নালিতাবাড়ির পুলিশের কিছু লোক ছিল। অ্যারাউন্ড 10 থেকে 12 জন পুলিশ সদস্য ছিল। জি তাদের অ্যালার্ট করি। এইটার ক্ষেত্রে আমরা তাদেরকে অ্যালার্ট করিনি, কিন্তু আমরা নিজেরাই অ্যালার্ট হয়েছি। এটার ক্ষেত্রে আমরা নিজেরা অ্যালার্ট হয়েছি যে যেহেতু এটা আমাদের দেশের একটা ইন্টারনাল একটা ঘটনা, সো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইটাকে মাথায় রেখে বিজিবি সদর দপ্তর আমাদেরকে যখন সন্ধ্যার পরপরই জানিয়ে দিয়েছে, শুক্রবার সন্ধ্যার পরপরই আমরা যত দ্রুত সম্ভব রাত 8:30 থেকে 9টার ভিতরে কিন্তু আমরা অলরেডি অগমেন্ট করে ফেলেছি বর্ডার রোড এলাকাগুলোতে। যত যানবাহন চলাচল করছে সেই যানবাহনগুলোকে চেকিং করা, এবং একই সাথে সীমান্তর যে সম্ভাব্য রুটগুলো আছে অধিকাংশ রুটগুলোকে আমরা তখন ব্লক করে দিতে পেরেছি। এবং শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এটা একদম কন্টিনিউ চলে গিয়েছে রাত পর্যন্ত, এবং টিল নাও আমরা সেটা করছি। কারণ আমরা কোনো কিছুই আমরা কিন্তু সহজভাবে আসলে দেখছি না, যাতে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে আবার অন্য কোনো ঘটনা যাতে না ঘটে যায়, সেটাও আমরা যাতে না ঘটতে পারি সেটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জি না, এর ভিতরে প্রথম রাতে আমার টিম যেটা অপারেশন চালানো হয়েছিল বারোমারি এলাকায়, নালিতাবাড়ির বারোমারি এলাকায়, ওইখান থেকে 4 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসি। এর ভিতরে যেহেতু তার স্ত্রী কোনোভাবেই স্বীকার করছিল না যে ফিলিপের সাথে তার যোগাযোগ হয়েছে, বাট আমরা মোবাইল চেক করে দেখলাম যে আমরা যখন দরজায় নক করছি তখনই ফিলিপের স্ত্রী ডেল্টা চিরান তার হাজব্যান্ডকে জানিয়ে দিয়েছে যে পুলিশ আর ইয়া চলে এসছে।
সো দ্যাট তার হাজবেন্ড যেন এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, মানে আশেপাশে থাকলেও চলে যায়। আমাদের লোকেশন বলছে যে ফিলিপ আশেপাশে অবস্থান করছে, এরপর সে দ্রুত এখান থেকে চলে যায়, তার মোবাইলও সে সুইচ অফ করে দেয়। যে 4 জনকে আমরা এনেছিলাম সেই 4 জনকে ভিতরে 3 জনকে আমরা পুলিশের কাছে দিয়ে দিই রাত 3:30টার দিকে, রাত 3:30 বা 4টা, শনিবার রাত 3:30 অথবা 4টার দিকে পুলিশের কাছে, মানে আমরা জিজ্ঞাসাবাদ করেছি প্রায় 2 ঘন্টা আমাদের ক্যাম্পের ভিতরেই, এরপরে পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করেছি। পুলিশ ধোবাউড়া এবং হালুয়াঘাট এলাকায় যে অপারেশনটা যারা চালিয়েছে, আমি পুলিশকে বলেছি যে কার কার সাথে আপনারা যোগাযোগ করবেন, সোর্স হিসেবে কাকে কাকে নিয়োগ করতে পারেন, একে জিজ্ঞাসা করেন, ও হয়তো আপনাকে আরও অধিকতর তথ্য দিতে পারবে। এবং ভুটিয়াপাড়া, হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকার যে ব্যক্তি এরকম মানব পাচারের সাথে সবচেয়ে বেশি নাম আসে, তাকে যেন নজরদারিতে পুলিশ নিয়ে আসে এবং তাকে নিয়েও যেন জিজ্ঞাসাবাদ করে, সেই তথ্যটাও আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি। আমরা বিজিবি সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের এই এলাকাতে পুলিশ অপারেশনে আসলে যেন যত ধরনের তথ্য দেওয়া সম্ভব হয় পুলিশ যেন সেটা পায়। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।